আসসালামু আলাইকুম। নতুন একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। সেটা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছো। যে কারণে আমি বেশ কিছুদিন রেস্টে ছিলাম, কাজ করিনি। তবে রেস্ট নিতে নিতে এই ড্রামাটা দেখে ফেলেছিলাম। তাই ভাবলাম এটাকেই আগে এক্সপ্লেন করে ফেলি। ড্রামাটা অনেকটা ইন্টারেস্টিং। প্রিন্স তার ওয়াইফকে বাঁচাতে অন্য একটি পোর্টালে চলে যায়। আর সেখান থেকে কিভাবে সে তার ওয়াইফকে বাঁচিয়ে নিয়ে আসে, এটাই ড্রামার মূল কাহিনী। তো আর কথা না বাড়িয়ে চলো ড্রামার এক্সপ্লেনেশন দেখে আসা যাক। শুরুতেই আমাদের দেখানো হয় রাজা ইউয়ের দুই ছেলে ছিল। রাজা ইউয়ের বড় ছেলের নাম ছিল ইয়ানচে এবং ছোট ছেলের নাম শাওকি। তবে প্রিন্স কি ভালো না হওয়ায় রাজা তার ছোট ছেলে শাওকিকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করে, যেটা প্রিন্স কি মেনে নিতে পারে না এবং যুদ্ধ ঘোষণা করে দেয়। তখন শাওকি আর তার কনকুবাইন নানসি দুইজনে যুদ্ধ করে। তবে তখন নানসি প্রেগনেন্ট ছিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে শাওকি কোনোভাবে রাজ্য বাঁচাতে সক্ষম হয়। আর এটা ছিল শাওকির স্বপ্ন। শাওকি ঘুম থেকে জেগে উঠে দ্রুত নানসিকে খুঁজতে থাকে। এটা কিছুদিন আগে ঘটে যাওয়া তাদের সাথে কাহিনী। তখনই নানসি তার কাছে আসে বউয়ের পোশাক পরে। শাওকি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি বউয়ের পোশাক কেন পরে আছো? নানসি তখন শাওকিকে বলে, চলো আমরা বিয়ে করে নেই। নানসি প্রিন্সের কনকুবাইন ছিল, মানে বৈধ বিয়ে করা ওয়াইফ ছিল না। যা হোক, সেখানে নানসি আর শাওকি বিয়ে করে নেয়। তাদের একটা বাচ্চা মেয়েও হয়েছে। নানসি আর শাওকিকে বিয়ে দেয় তাদের রাজপরিবারের মেন্টর, যাকে সবাই মাস্টার বলে ডাকতো। তবে বিয়ে শেষ হতেই নানসির মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। মেন্টর তখন শাওকিকে জানায় নানসির উপর একটা অভিশাপ রয়েছে। সে তার 20তম জন্মদিনের দিনই মারা যায়। আর সে জানতো সে আজ মারা যাবে, তাই সে আপনাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে। তবে শাওকি তো নানসিকে খুবই ভালোবাসতো, আর সে নানসির মৃত্যুটা মেনে নিতে পারছিল না। নানসি মেন্টরের কাছ থেকে তার মেয়েকে কোলে নেয় এবং শাওকিকে বলে তার মেয়ের একটা নাম রাখার জন্য। শাওকি তখন তার মেয়ের নাম রাখে ফিনিক্স। এরপর মাস্টার আবার ওই বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে নেয়। শাওকি নানসিকে ধরে বলছিল, আমি তোমাকে মরতে দিব না। কিন্তু এটা বলতে বলতেই নানসি সেখানে মৃত্যুবরণ করে। এদিকে কারাগারে আমাদের ইয়ানজেকে দেখানো হয়। একজন গার্ড যখন তাকে খাবার দিতে আসে, সে ওই গার্ডকে মেরে জেল থেকে বের হয়ে যায়। অন্যদিকে শাওকি তো নানসিকে নিয়ে প্রচন্ড কান্নাকাটি করছিল। সে মাস্টারকে জিজ্ঞাসা করছিল কোনোভাবে কি নানসিকে বাঁচানো যায় কিনা। মাস্টার তখন বলে সে একবার চেষ্টা করে দেখতে পারে। যদি অন্য কোনো পোর্টালে গিয়ে নানসির অভিশাপ ভাঙা যায়, মানে তার 20তম জন্মদিনে তার মৃত্যু হবে, এই অভিশাপটা নষ্ট করা যায়, তাহলে হয়তো নানসি ফিরে আসতে পারে। শাওকি তখন মাস্টারকে বলে যে কোনোভাবে যেন সে তাদেরকে অন্য পোর্টালে পাঠানোর চেষ্টা করে। তখন মাস্টার শাওকিকে একটা ফিনিক্স হেয়ারপিন দেয় এবং বলে, তোমার কাজ শেষে এই হেয়ারপিনের মাধ্যমে তুমি এইখানে ফিরে আসতে পারবে, মানে তাদের আসল দুনিয়াতে। আর তারপর মাস্টার শুরু করে একটি রিচুয়াল, যার মাধ্যমে তারা অন্য কোনো পোর্টালে চলে যাবে। আর তখনই সেখানে ইয়ানজে চলে আসে এবং শাওকির দিকে তলোয়ার দিয়ে আঘাত করে। শাওকি সেই তলোয়ারটা ধরে ফেলে আর মাস্টারকে বলে দ্রুত করার জন্য। আর এখানেই সিন কাট হয়। আমাদের চ্যাং মেনশন দেখানো হয়, যেখানে একজন বৃদ্ধ মহিলা বলছিল যে আজ তার ছেলের বিয়ে হয়েছে, এই কারণে সে বাড়ির সমস্ত মেয়েদের উপহার দিবে। আর সেই বৃদ্ধ মহিলা মনে মনে চিন্তা করছিল, যদি তার ছেলের ঘরে কোনো উত্তরাধিকারী চলে আসে, তাহলে সে তার ছেলের বউকে ফিনিক্স হেয়ারপিন দিয়ে দিবে। মানে এখানেও একটা ফিনিক্স হেয়ারপিন ছিল। ঘরের মধ্যে আমরা দেখতে পাই এটা তো ছিল প্রিন্স শাওকি, মানে সে এই পোর্টালে চলে এসেছে। আর সে বিয়ে করেছে বাই নামে একটা মেয়েকে। তবে সে যখন বাইয়ের কাছাকাছি যায়, হঠাৎ করে তার মাথা যন্ত্রণা শুরু হয় এবং সে উঠে বসে বাইকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। বাই তখন বলে, তুমি কি করছো? আজ আমাদের প্রথম রাত, আর তুমি এমন পাগলামি কেন করছো? শাওকির প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়। আর তখন তার পাস্টের কিছু কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পাই এই পোর্টালে শাওকির ওয়াইফ ছিল নানসি। তবে শাওকি ছিল প্রচন্ড চরিত্রহীন। সে নানসিকে খুবই বাজেভাবে ট্রিট করত এবং এই বাই নামে মেয়েদের সাথে পরকীয়া করে আজ তাকে বিয়ে করেছে। আর এই জিনিস মনে পড়ার পর শাওকি মনে মনে চিন্তা করতে থাকে, একটা লুচ্চা ছেলের মধ্যেই আমাকে আসতে হলো। বেচারা শাওকি। সে তখন দ্রুত নানসির উদ্দেশ্যে যেতে চায়, কেননা সে নিজেই নানসিকে বন্দি করে রেখেছিল। বাই তখন শাওকিকে বলে, তোমার হঠাৎ কি হয়ে গেল? তুমি তো বলেছিলে ওই মেয়েটি আমার নখের যোগ্য না। এদিকে নানসিকে একজন মেয়েড খাবার দিতে আসে।
তবে নান্সি প্রচন্ড রেগে ছিল, তাই সে খাবার খেতে চায় না। তখন ওই মেড নান্সিকে মারতে যায়, আর সেই সময় সেখানে চলে আসে শাওকি। সে মেয়েটকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। নান্সি তখন বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার তো আজ বাসর। শাওকি এবার নান্সির কাছে বসে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। আমার কি হয়ে গিয়েছিল আমি জানি না, আমি ওই মেয়েটকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি তোমার কাছে ফিরে এসেছি। তবে নান্সি প্রচন্ড রেগেছিল, সে তো শাওকিকে একটা থাপ্পড়ও লাগিয়ে দেয়। শাওকি নান্সির কাছে ক্ষমা চাচ্ছে আর তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে, এই জিনিসটা নান্সির বিশ্বাস হচ্ছিল না। তখনই নান্সি খেয়াল করে বাইরে দাঁড়িয়ে বাই এসব দেখছে। বাই সেখান থেকে চলে আসে শাওকির মায়ের কাছে। বাই আসলে শাওকির খালাতো বোন ছিল। সে শাওকির মায়ের কাছেই বড় হয়েছে, যে কারণে নিজের বোনের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছিল। যা হোক, শাওকি নান্সিকে মানানোর জন্য তাকে জোর করে জড়িয়ে ধরে, যাতে করে নান্সির রাগ ঠান্ডা হয়ে যায়। সে তো জানতোই যে পরকীয়া করে আরেক মেয়েকে বিয়ে করেছে, নান্সি রাগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে শাওকির মা চলে আসে আর প্রচন্ড বকাবকি শুরু করে। সে শাওকিকে বলে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। নান্সি তখন বলে, অবশ্যই, আমাকে ডিভোর্স দিয়ে দিন। তখন শাওকি নান্সিকে অজ্ঞান করে ফেলে, আর ওর মাকে কড়া গলায় বলে দেয় সে নান্সিকে ডিভোর্স দিবে না, আর বাকি কথা কাল সকালে হবে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, শাওকি নান্সির দিকে তাকিয়েছিল। সে মুগ্ধ হয়ে নান্সিকে দেখছিল। নান্সির যখন ঘুম ভাঙে তখন সে শাওকিকে বলে, তুমি আমার সাথে কি করেছো? মানে সিরিয়াসলি, এতদিন ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল এবং নান্সির বাচ্চা হচ্ছিল না বলে শাওকি তার উপর অত্যাচার করত, আর এখন সে জিজ্ঞাসা করছে তুমি আমার সাথে কি করেছো? এই নায়িকাগুলো এত ন্যাকামি জানে। যা হোক, নান্সি শাওকিকে বলে তাকে ডিভোর্স দেওয়ার জন্য, যেহেতু শাওকির মা চাচ্ছে না। শাওকি তখন বলে, আমি তোমাকে বিয়ে করেছি আর আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না। এটা শুনে নান্সি শাওকির চোখে একটা ঘুষি মারে। শাওকি তখনও বলে যে সে নান্সিকে ডিভোর্স দিবে না। এরপর শাওকি তার মায়ের সাথে দেখা করতে যায়। তার মা জিজ্ঞাসা করে যে নান্সিকে কেন ডিভোর্স দিতে চাচ্ছে না। শাওকি তার সাথে তাদের একজন বিজনেস ম্যানেজারকে নিয়ে এসেছিল, যে শাওকির মাকে বলে ইম্পেরিয়াল কোর্ট থেকে অডিট আসবে। এখন যদি সে নান্সিকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে বিজনেস রাইভালরা এটাকে কাজে লাগিয়ে শাওকির চরিত্রের উপর দাগ দিতে পারে। মানে শাওকির মাকে ভুং ভাং বুঝিয়ে দেয় আর কি। শাওকির মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে অডিট চলে গেলে নান্সিকে ডিভোর্স দিয়ে দেবে, আর তুমি আমাকে কথা দাও বাইকে ভালোভাবে ট্রিট করবে। শাওকি তখন বলে, অবশ্যই, বাইকে এখন থেকে আমি খুব ভালোভাবে ট্রিট করব, একদম আমার নিজের বোনের মতো। তবে এই বিষয়টা তো বাই হজম করতে পারে না। তখন সে চিন্তা করে কিভাবে নান্সিকে ফাঁসানো যায়। বাই চলে আসে নান্সির ঘরের পাশে। নান্সি যখন ঘর থেকে বের হয়ে যায়, সে বুঝতে পারে বাই সেখানে দাঁড়িয়ে আছে, আর বাইয়ের হাতে ছিল একটা কালো জাদুর পুতুল। এখানে সিন কাট হয়, দেখা যায় বাই একটু পরেই শাওকির মাকে নিয়ে নান্সির ঘরে আসে। সে শাওকির মাকে বুঝিয়েছিল যে নান্সি শাওকিকে কালো জাদু করেছে, তা না হলে মানুষ এক রাতের মধ্যে এভাবে কিভাবে চেঞ্জ হতে পারে। মেয়েরা তখন নান্সির পুরো ঘর তল্লাশি করে, আর সেখানে একটা বাচ্চার পুতুল খুঁজে পায়। নান্সি তখন নাটক করার কান্না করে বলে, আমার বাচ্চা হয় না বলে শাওকি আমার সাথে বাজে ব্যবহার করে, তাই আমি বাচ্চা হওয়ার জন্য প্রেয়ার করছি। এটা কি অপরাধ? আমি তো আমার স্বামীকে একটা উত্তরাধিকারী দিতে চেয়েছি। শাওকির মা আসলে খারাপ ছিল না, বাই তার মাথায় উল্টাপাল্টা চিন্তা দিয়ে রাখতো। সে তখন চিন্তা করে, তাই তো, তার ছেলে বউ তো বাচ্চা হওয়ার জন্য প্রার্থনা করছে, এটা তো কোনো ভুল না। সে তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয় বাদ দাও। তবে শাওকি বলে, এই বিষয় তো এত সহজে বাদ দেওয়া যাবে না। যেহেতু নান্সির উপরে বাই বিনা কারণে দোষ দিয়েছে, তাই এখন বাইয়ের নান্সির কাছে মাফ চাইতে হবে। শাওকির মা তখন বাইকে বলে মাফ চেয়ে নিতে। বাই তখন বাধ্য হয়ে নান্সির কাছে মাফ চায়, তবে মনে মনে চিন্তা করে, এটা শোধ আমি তোমার থেকে নিব। পরবর্তী সিনে আমাদের একটি গাড়ি দেখানো হয়, যার ভিতরে একটি ছেলে বসেছিল, আর এই ছেলেটি ছিল ইয়ঞ্জে। মানে শাওকি আর নান্সির সাথে ইয়ঞ্জেও এই পোর্টালে চলে এসেছে। তবে ইয়াঞ্জের কিছুই মনে ছিল না, যেমনটা মনে ছিল না নান্সির। তবে শাওকির আগের সব কথাই মনে ছিল। যা হোক, এই পোর্টালে ইয়াঞ্জের যে মা, সে ছিল শাওকির সৎ মা। সে মারা যাওয়ার সময় ইয়াঞ্জেকে বলে তার মৃত্যুর পর তার ছাইগুলো যেন চ্যাং ফ্যামিলির কবরস্থানে কবর দেওয়া হয়। এমনিতে সে সারা জীবন খুব কষ্টে কাটিয়েছে। আসলে ইয়াঞ্জের মা শাওকির মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর তারপরে শাওকির বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর সেখান থেকে ইয়াঞ্জে আর তার মা বেশ কষ্ট করে বেঁচেছিল। ইয়াঞ্জে শাওকিদের বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং রাগী দৃষ্টি নিয়ে সে বাড়ির দিকে তাকিয়ে থাকে।
চিন্তা করতে থাকে তার যা কিছু আছে সে সবকিছু অবশ্যই ফেরত নেবে। এদিকে বাই আবারও নান্সির পেছনে লাগার জন্য একটা লোককে ভাড়া করে নিয়ে আসে। ওই লোকটি নান্সির ঘরের মধ্যে ধোঁয়া দিয়ে নান্সিকে অজ্ঞান করে ফেলে আর তারপর জানালা দিয়ে নান্সির ঘরে প্রবেশ করে। বাই আসলে নান্সির চরিত্রের উপর দাগ ফেলতে চাচ্ছিল যাতে করে শাওকি নান্সিকে ছেড়ে দেয়। এদিকে বাই গিয়ে শাওকির মায়ের কানে কানে বলে নান্সি তার প্রেমিককে ঘরে নিয়ে এসেছে। শাওকির মা তো তখন রেগে দ্রুত আসে নান্সির ঘরে। আর তারা যখন গ্রুপ ধরে নান্সির ঘরে প্রবেশ করে দেখতে পায় নান্সি তার ঘরে একজনকে বেঁধে রেখেছে। নান্সি আসলে অজ্ঞান হওয়ার ভান করেছিল আর ওই লোককে ধরে বেঁধেও রেখেছে। সেখানে শাওকিও চলে আসে। শাওকির মা বলে দেখো তোমার বউ তার প্রেমিককে ঘরে নিয়ে এসেছে। তবে নান্সি বলে এটা একটা লম্পট, সে আগে অনেক মেয়েদের অসম্মান করেছে। শাওকির মা তখন বলে চ্যাং প্যালেসে এত বেশি গার্ড থাকা সত্ত্বেও দিনের বেলা বাইরের কেউ তো ঢুকতে পারবে না যদি না কেউ সাহায্য করে। এদিকে বাই তো ভয়ে কাঁপছিল। শাওকি ওই লোকের মুখ থেকে কাপড় বের করে জিজ্ঞাসা করে তাকে কে ডেকেছে, কিন্তু শয়তান তো শয়তানি হয়। সে বলে যে নান্সি তাকে ডেকেছে। নান্সি তখন এগিয়ে এসে বলে আমি তোমাকে কিভাবে ডেকেছি, কার মাধ্যমে খবর পাঠিয়েছি, কোনো চিঠি নাকি আমি নিজে গিয়ে তোমাকে বলেছি। শাওকি ভয় দিয়ে বলে যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। ওই লোক তখন ভয় পেয়ে যায় এবং বাইয়ের নাম বলতে যাচ্ছিল। বাই তখন হুট করে এসে ছুরি দিয়ে ওই লোকের গলা কেটে ফেলে আর তারপর বলে সে হয়তো উল্টাপাল্টা বেফাস কিছু বলে দিত। আর বাইরের মানুষ যদি জানতো যে নান্সি তার প্রেমিককে ঘরে এনে ধরা পড়েছে তাহলে তো চ্যাং ফ্যামিলির মান সম্মান থাকতো না। সেই কারণে ও এই লোককে মেরে ফেলেছে। তবে শাওকি তো বুঝতে পারে যে বাই কেন একে মেরেছে, কিন্তু শাওকির মা তখনও বাইকেই বিশ্বাস করে যেহেতু তার বোনের মেয়ে আর সে নিজের মেয়ের মতোই ভালোবাসতো এবং সে নান্সিকেই দোষ দিতে থাকে। শাওকি তখন রেগে বলে তুমি সত্যকে এখনো কেন দেখতে পাচ্ছ না, আর তাছাড়া নান্সিকে যে যতই বদনাম করার চেষ্টা করুক আমি নান্সিকে ছাড়বো না। শাওকির মা তখন গার্ডদের ডেকে বলে শাওকিকে পেটাতে। এরপরেই দেখা যায় শাওকিকে প্রচন্ড পেটানো হচ্ছিল আর জিজ্ঞাসা করে হচ্ছিল শাওকি নান্সিকে ছেড়ে দিবে কিনা। বাই নান্সিকে খোঁচা দিয়ে বলে দেখো তোমার জন্য ওর কি অবস্থা। নান্সি তখন বলে যেদিন তুমি আর ও মিলে পরকীয়া করে আমার কাছে ধরা খেয়েছিলে সেদিনই আমার ওর প্রতি সমস্ত ভালোবাসা মরে গিয়েছে। এখনো থাকলো না থাকলো তাতে আমার কিছু যায় আসে না। তবে শক্তভাবে এই কথা বললেও নান্সির খুব খারাপ লাগছিল শাওকিকে এমন মার খেতে দেখে, যে কারণে সে সন্ধ্যাবেলায় শাওকির জন্য ওষুধ নিয়ে যায় এবং নিজে হাতে শাওকিকে ওষুধ খাইয়ে দিচ্ছিল। আর শাওকি নান্সির কাছ থেকে ওষুধ খেয়ে খুব বাচ্চামি করছিল। নান্সি শাওকির মুখের মধ্যে টিস্যু ঢুকিয়ে দিয়ে বলে এটাই খাও। শাওকি তখন বলে তুমি যা খাওয়াবে সেটাই মজা। তখনই সেখানে বাই আসে ওষুধ নিয়ে এবং নান্সিকে বলে তুমি ওকে কি খাওয়াচ্ছ, ওর জন্য আমি বিশেষ ওষুধ তৈরি করে নিয়ে এসেছি, ও এটা খেলে খুব দ্রুত ঠিক হয়ে যাবে। তবে এতক্ষণ বাচ্চামি করতে থাকা শাওকি মুহূর্তেই কঠোর হয়ে যায় এবং বাইকে ঝাড়ি মেরে বলে এরপর থেকে এভাবে আমাদের ঘরে ঢুকবে না। আগে আমি যেমন ছিলাম এখন আমি সম্পূর্ণ আলাদা মানুষ এবং আমি শুধুমাত্র নান্সির সাথে সারা জীবন থাকতে চাই। ভাই তখন রেগে গিয়ে বলে আমি তোমাকে একদিন না একদিন দেখিয়ে দিব যে নান্সি কেমন মেয়ে। পরবর্তী সিনে দেখা যায় ইয়ান যে চ্যাং ফ্যামিলির বাড়ির সামনে মানে শাওকিদের বাড়ির সামনে অনশনে বসেছে। সেখানে লোকজনও ভিড় হয়ে গিয়েছে, তাই ভাই বের হয়ে আসে ইয়ানজের সাথে কথা বলতে। সে ইয়ানজেকে বলে এখানে তুমি নাটক করছো কেন। ইয়ানজে তখন জানায় তার মায়ের শেষ ইচ্ছা ছিল চ্যাং ফ্যামিলির কবরস্থানে তার ছাইগুলো কবর দেয়া। শাওকির মা যদি দয়া করে এটার অনুমতি দেয় তাহলে সে তার মায়ের ছাইগুলো কবর দিয়ে এখান থেকে চলে যাবে। তবে এই বিষয়টা জানার পর শাওকির মা একদম রেগে যায়। সে বলে ওই মহিলার ছাই কখনোই তাদের ফ্যামিলির কবরস্থানে কবর দেওয়া যাবে না। সে ছিল একটা বাজে মহিলা, মারা গিয়েছে, ঝামেলা গিয়েছে। তখন বাই শাওকির মাকে বুদ্ধি দেয় নান্সিকে এগিয়ে দিতে। নান্সি যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে সে নান্সিকে এই প্যালেসে থাকতে দিবে। শাওকির মায়ের এই আইডিয়াটা পছন্দ হয়। এদিকে শাওকি দুঃস্বপ্ন দেখে যে ইয়ান যে নান্সিকে মেরে ফেলছে। সে নান্সি বলে চিৎকার করে জেগে ওঠে। নান্সি সেই ঘরেই বসেছিল। শাওকি দৌড়ে গিয়ে নান্সিকে জড়িয়ে ধরে বলে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। নান্সি তখন বলে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। তবে সে ওয়ার্নিং এর পরোয়া কে করে। শাওকি নান্সিকে কিস করে দেয়। এরপর সে নান্সিকে বলে আমি স্বপ্নে দেখলাম ইয়ানজে তোমাকে আঘাত করছে। নান্সি তখন বলে ইয়ানজে আমাকে কিভাবে আঘাত করবে, আমাকে যদি কেউ আঘাত করতে পারে সেটা একমাত্র তুমি। তখনই সেখানে বাই চলে আসে আর বাই নান্সিকে জানায় যে শাওকির মা তাকে দায়িত্ব দিয়েছে ইয়ানজের সাথে কথা বলার জন্য।
তখন তারা জানতে পারে যে ইয়ানজে ফিরে এসেছে। নানসি তখন বের হয় ইয়ানজের সাথে কথা বলতে, আর সে ডিরেক্ট ইয়ানজেকে দুইটা অপশন দেয়। প্রথম অপশন হচ্ছে সে তার মায়ের ছাই কবরস্থানে কবর দিতে পারবে, তবে কবর দেওয়ার পর সে এখান থেকে অনেক দূরে চলে যাবে, আর কখনো তার মুখও যেন এই শহরে না দেখা যায়। আর দ্বিতীয় অপশন হচ্ছে সে এই প্যালেসে থাকতে পারে, তবে তার মায়ের ছাই কবরস্থানে কবর দিতে পারবে না। ইয়ানজে যেন যে কোনো একটা অপশন বেছে নেয়। ইয়ানজে তখন বলে, আমি যদি একটাও বেছে না নিই? নানসি তখন বলে, তুমি তো ভালোই সাহস দেখিয়েছ। চ্যাং ফ্যামিলি এই শহরের সবচেয়ে ধনী ফ্যামিলি, আর তুমি সেখানে একজন পথশিশু, তোমার কোনো পরিচয় নেই। তোমাকে একটা পিঁপড়ার মতো টিপে মেরে দিতে পারে চ্যাং ফ্যামিলি। তোমার কাছে কোনো অপশনই নেই চয়েস না করার জন্য। ইয়ানজে তখন সিদ্ধান্ত নেয় সে এখানেই থেকে যাবে। ইয়ানজে যখন নানসির সাথে ভিতরে আসে, শাওকি তো ইয়ানজেকে দেখে ভয় পেয়ে যায়। ইয়ানজে তখন শাওকিকে বলে, চ্যাং ফ্যামিলির মাস্টার আমি এই ফ্যামিলির বড় ছেলে, আর একদিন আমি আমার সব কিছু ফিরিয়ে নিব, এই ফ্যামিলির মাস্টার হব আমি। শাওকি তখন বলে, সেটা তোমার স্বপ্নে। তবে বাই দ্রুত এসে শাওকির মাকে এই বিষয়টা বলে যে নানসি ইয়ানজেকে ভিতরে নিয়ে এসেছে। শাওকির মা তখন হেসে দিয়ে বলে, ঠিক আছে, ওর মা অন্যায় করেছিল, কিন্তু ও তো করেনি। নানসির এই সিদ্ধান্তে আমার বেশ ভালো লাগলো। শত হলেও ইয়ানজে চ্যাং ফ্যামিলির সন্তান। বাই তো ভেবেছিল শাওকির মা খুব রাগ করবে, কিন্তু সে রাগ করেনি দেখে বাইয়ের বিষয়টা ভালো লাগে না। সে মুখে হাসি রাখলেও মনে মনে চিন্তা করতে থাকে, এই বুড়িকে দিয়ে আমার কোনো কাজই হবে না, এখনো ওর মাথা থেকে ভালো মানুষের ভূতই যায়নি, যা করার তাকেই করতে হবে। এবং সে চলে আসে ইয়ানজের ঘরে ইয়ানজের সাথে হাত মেলানোর জন্য। প্রথমে তো ইয়ানজে বুঝতে না পেরে বাইয়ের গলা টিপে ধরে। বাই তখন বলে সে ইয়ানজেকে সাহায্য করার জন্য এসেছে। এরপরে দেখা যায় বাই আর ইয়ানজে বসে কথা বলছে। ইয়ানজে বাইকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমাকে সাহায্য করবেন? বাই তখন বলে সে শুধুমাত্র শাওকিকে চায়। ইয়ানজে এই ফ্যামিলির মাস্টার হয়ে গেলে সে যেন নানসিকে মেরে ফেলে এবং শাওকিকে তার কাছে দিয়ে দেয়। সে শুধু শাওকিকে ভালোবাসে। ইয়ানজে তখন বাইয়ের সাথে কাজ করতে রাজি হয়। বাই ইয়ানজেকে বলে, কিছুদিন পর এই রাজার প্যালেসে কর নিয়ে যাওয়া হবে। আমি যে কোনোভাবে আন্টিকে মানে শাওকির মাকে অসুস্থ করে দিব, যাতে করে শাওকি ওই কর নিয়ে যায়, আর তুমি মাঝপথে শাওকি থেকে ওই কর নিয়ে নিজেই চলে যাবে প্যালেসে এবং নিজেকে চ্যাং ফ্যামিলির মাস্টার হিসেবে ঘোষণা করবে। আর এরপরেই দেখা যায় বাই শাওকির মায়ের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, যে কারণে শাওকির মা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। সে শাওকিকে ডেকে পাঠায়। শাওকি যখন তার মায়ের সাথে দেখা করতে আসে, তার মা জানায় সে প্রচণ্ড অসুস্থ, তাই এবছর কর পাঠানোর দায়িত্ব সে শাওকির উপর দিতে চায়। শাওকির মা প্রচণ্ড কাশছিল। বাই তখন পাশ থেকে বলে, বেশি কথা বলো না আন্টি, তুমি এখন রেস্ট নাও, মানে খুব ভালোবাসা। শাওকি আর নান্সি যখন তাদের মায়ের ঘর থেকে বের হয়ে আসে, নান্সি তখন বলে, কিছুদিন আগেই তো মা সুস্থ ছিল, হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল, এই বিষয়টা নিয়ে তার সন্দেহ হয়। শাওকি তখন বলে, তাহলে চলো কর দেওয়ার সময় তুমি আমার সাথে থেকো। আর পরদিন সকালেই তারা কর নিয়ে বের হয়ে পড়ে। নান্সিও যায় শাওকির সাথে। শাওকি নান্সিকে বলে, যা কিছু হয়ে যাক তুমি আমার সাথে সাথে থাকবে। তবে যেমনটা প্ল্যানিং হয়েছিল তাই হয়। ইয়ানজে কিছু সৈন্য নিয়ে শাওকির উপর আক্রমণ করার জন্য রাস্তার মধ্যে রেডি হয়। ইয়ানজে শাওকিদের গাড়ির দিকে তীর ছুটতে থাকে, আর তাই সেখানে থাকা কিছু সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়ানজে তার সৈন্যদের নিয়ে দ্রুত আসে গাড়ির কাছে, তবে দেখতে পায় সেখানে কেউই নেই। তখনই অন্য দিক থেকে শাওকি আর নান্সি হেঁটে আসতে আসতে বলে, তুমি কে? আমাদের উপর কেন আক্রমণ করেছ? তখন তো দুই গ্রুপের মধ্যে তুমুল একটা ফাইট লেগে যায়। দেখা যায় নান্সি খুব ভালো ফাইট করতে পারে, তবে এই ফাইট করতে করতে নান্সির হঠাৎ তার আসল দুনিয়ার কথা মনে পড়ে যায়। সে যে প্রিন্স শাওকির সাথে তার আসল দুনিয়ায় যুদ্ধ করেছিল সেই বিষয়টা। এদিকে শাওকি আর ইয়ানজে যুদ্ধ করে শাওকি ইয়ানজেকে হারিয়ে দেয়। ইয়ানজে তখন তার কিছু সৈন্যদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শাওকি দৌড়ে আসে নান্সির কাছে এবং জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? নান্সি তখন বলে সে অদ্ভুত কিছু জিনিস দেখছিল, তার মনে হচ্ছিল তার পুরনো কিছু স্মৃতি, তবে সে তার জীবনে ওইসব জায়গা বা ওইসব কাজ কখনোই করেনি। শাওকি তখন বুঝতে পারে নান্সি তাদের আসল জীবনের কথা মনে পড়ছে। সে তখন নান্সিকে বলে, আগে ফিরে চলো, রেস্ট নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে প্যালেসে ইয়ানজে আর বাইকে দেখানো হয়। ইয়ানজের হাতে আঘাত লেগেছিল, বাই সেখানে ব্যান্ডেজ করে দিচ্ছিল এবং সে ইয়ানজেকে খোঁচা মেরে বলছিল, আমি তো তোমাকে শক্তিশালী ভেবেছিলাম। ইয়ানজে বাইকে জিজ্ঞাসা করে যে নান্সি কি মার্শাল আর্ট জানে কিনা।
নান্সি যেভাবে যুদ্ধ করছিল, মার্শাল আর্ট না জানলে তো এত সাহসের সাথে যুদ্ধ করা যায় না। ভাই তখন বলে, আরে কি বলো, নান্সি খুব গরিব পরিবারের মেয়ে। সে তো কিছুদিন আগে সহজ সরল ভোলা ভালা একজন ছিল। হঠাৎ করে কেন এমন চেঞ্জ হয়ে গেল জানি না। নান্সি এবং শাওকি দুইজনেই চেঞ্জ হয়ে গিয়েছে। ইয়ানজেও এই বিষয়টা নিয়ে টেনশনে পড়ে যায়। এদিকে নান্সি আর শাওকি যখন কথা বলছিল, নান্সি শাওকিকে বলে, তোমার আগের ক্ষতগুলো থেকে আবারও রক্ত বের হচ্ছে, আজকে যুদ্ধ করার জন্য। শাওকি তখন বলে, তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। যতক্ষণ পর্যন্ত তুমি সেফ আছো ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যাই নেই। নান্সি এটা শুনে বলে, ঢং। এটা বলে সে চলে যেতে চাচ্ছিল। শাওকি তখন নান্সিকে টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে নেয় আর তারপর বলে, আমি সত্যি বলছি, আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি। যেটা শুনে নান্সির বেশ ভালো লাগে। পরবর্তী সিনে দেখা যায় বাই আসে শাওকির মায়ের জন্য ওষুধ নিয়ে। তবে এসে দেখতে পায় শাওকির মা টেবিলের উপর পড়ে আছে। বাই তখন দ্রুত শাওকির মাকে চেক করে এবং বুঝতে পারে শাওকির মা মারা গিয়েছে। বাই তখন খুশি হয়ে বলে, অবশেষে বুড়ি ডাইনিটা মারা গিয়েছে। আর সে শাওকির মায়ের ঘরে সেই ফিনিক্স হেয়ার পিন খুঁজতে থাকে। তবে সব জায়গায় খোঁজার পরেও সে ওই হেয়ার পিনটা কোথাও পাচ্ছিল না। তখন তার মনে হয় যে হেয়ার পিনটা হয়তো শাওকির মায়ের শরীরেই আছে, যে কারণে সে শাওকির মাকে চেক করতে যায়। আর তখনই শাওকির মা তাকিয়ে পড়ে এবং বলে, তুমি কি খুঁজছিলে? বাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই সেখানে নান্সি এবং শাওকি আসে এবং পাস্টের একটা সিন থেকে আমরা দেখতে পাই একদিন রাতের বেলা নান্সি শাওকির মাকে সাবধান করে গিয়েছিল। তবে শাওকির মা তো এটা বিশ্বাস করে না, কারণ বাইকে সে তার নিজের মেয়ের মতো বড় করেছে। নান্সি তখন বলে, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তাহলে কিছুদিন বাইরে আনা ওষুধ খাওয়া বন্ধ করুন, দেখবেন আপনি একা একাই ঠিক হয়ে গিয়েছেন। এবার তো বাই বুঝতে পারে সে পুরোপুরি কট খেয়ে গিয়েছে। সে তখন শাওকির মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তবে শাওকির মা গার্ডদের ডেকে বলে বাইকে বন্দি করে রাখতে। এদিকে ইয়ানঝে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এবং স্বপ্নের মাধ্যমে তার আগের লাইফে সবকিছু মনে পড়ে যায়। ইয়ানঝে জেগে ওঠে এবং শয়তানের মতো হাসতে হাসতে বলে, এখন আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। এদিকে শাওকি আর নান্সিকে দেখানো হয় তারা বেশ খুশিতেই ছিল। শাওকি নান্সিকে ফিনিক্স হেয়ারপিনটা দিয়ে বলে, মা তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে আর সে তোমাকে এই হেয়ারপিনটা দিয়েছে। এটা চ্যাং ফ্যামিলির খুব মূল্যবান জিনিস, তুমি খুব সাবধানে রেখো। তবে ওই হেয়ারপিনটা দেখে নান্সির কেমন আনিজি লাগতে শুরু করে, মানে তার আগের লাইফের কথা মনে পড়াতে তার মাথা ব্যথা হচ্ছিল। শাওকি তো আগে থেকেই সবকিছু জানতো। সে বুঝতে পারে নান্সির আগের কথা মনে পড়ছে। সে তখন দ্রুত নান্সিকে বিছানায় নিয়ে শুয়ে দেয় আর তারপর বলে, আগামীকাল তোমার 20তম জন্মদিন, আমরা অনেক সুন্দর করে সেলিব্রেট করব। নান্সি শাওকির বুকের মধ্যে আসতে আসতে বলে, এসবের প্রয়োজন নেই। তবে শাওকি বেশ ভয়ে ছিল, কারণ আগামীকালই সেই দিন যেদিন নান্সিকে বাঁচাতে না পারলে অভিশাপ কাটাতে পারবে না। এদিকে ইয়ান যেহেতু কাজে লেগে পড়েছিল, সে একটা তলোয়ার হাতে বাইয়ের কাছে আসে। বাই ইয়ানজিকে দেখে চিন্তা করে ইয়ানজি হয়তো তাকে বাঁচাতে এসেছে। ইয়ানজি তখন বলে, তোমাকে বাঁচিয়ে লাভ কি, তুমি সাধারণ একটা কাজই করতে পারো না। বাই তখন বলে, আমাকে প্লিজ বাঁচাও, তাহলে আমি তোমাকে একটা সিক্রেট বলবো। আন্টির কাছে যে ফিনিক্স হেয়ারপিনটা আছে সেটার মাধ্যমে সময়কে নিয়ন্ত্রণ করা যায়। আর এটা শোনার পর ইয়ানজি বলে, তাহলে তো তোমার কাজ শেষই। এটা বলে সে বাইয়ের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় আর বাই সেখানেই মারা যায়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, শাওকি নান্সির জন্য নুডলস বানিয়ে এনেছে। নুডলস ছিল নান্সির প্রিয় খাবার। তখনই একজন মেইড এসে শাওকিকে জানায় তার মা জরুরিভাবে তাকে তলব করেছে, এখনই যেতে হবে। শাওকি তখন নান্সিকে বলে, তুমি খাও, আমি দেখে আসছি। আর মেইডের সাথে বাইরে আসার পর মেইড শাওকিকে জানায় যে বাইকে হত্যা করা হয়েছে। শাওকি তখন দৌড়ে যায় তার মায়ের কাছে। দেখতে পায় তার মা বাইকে ধরে কান্নাকাটি করছে। শাওকি অবাক হয়ে বলে, বাইকে কি মারতে পারে? শাওকির মা তখন বলে যে আমি ইয়ানজির খোঁজে লোক পাঠিয়েছিলাম, শুনলাম সে গত রাত থেকে তার ঘরে নেই। আর এটা শোনার পর শাওকি চমকে যায়। সে বুঝতে পারে ইয়ানজের আগের কথা মনে পড়ে গিয়েছে। এদিকে ইয়ানজে চলে আসে নান্সির কাছে। নান্সি তো তখন খাবার খাচ্ছিল। ইয়ানজে নান্সির ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। শাওকি দৌড়ে নান্সির ঘরের দিকে আসছিল, তবে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইয়ানজে নান্সির গলায় তলোয়ার ধরলে নান্সি বলে, তুমি তো এই ফ্যামিলির সম্পদ চাও, তাহলে আমাকে কেন মারতে চাচ্ছ? ইয়ানজে তখন বলে, আচ্ছা তার মানে তোমার আগের জীবনের কিছুই মনে নেই,
চলো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এরই মধ্যে শাওকি দৌড়ে ঘরে আসে এবং দেখতে পায় ঘরে নান্সি নেই। তার মানে ইয়ান যে নান্সিকে নিয়ে গিয়েছে। শাওকির মা দৌড়ে এসে বলে দিনের বেলায় চারপাশে গার্ড, সে নান্সিকে নিয়ে এদিক থেকে তো যেতে পারবে না যদি না সে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এরপরেই দেখা যায় ইয়ান যে নান্সিকে নিয়ে নিষিদ্ধ এলাকাতেই এসেছিল, আর তার কাছে ওই হেয়ারপিনটাও ছিল। ইয়ান যে বুঝতে পারছিল না এই হেয়ারপিনটা সে কিভাবে ব্যবহার করবে। সে বিভিন্নভাবে চেষ্টা করছিল এই হেয়ারপিনের মাধ্যমে তাদের আসল দুনিয়াতে ফিরে যেতে। তখনই সেখানে শাওকি চলে আসে, আর ইয়ান যে শাওকিকে দেখে শয়তানের মতো হাসতে হাসতে ওই হেয়ারপিনটা নান্সির পেটে ঢুকিয়ে দেয় এবং বলে, আগের পোর্টালে আমি তোমাদের মারতে পারিনি তো কি হয়েছে, এই পোর্টালে মারবো। তবে ওই হেয়ারপিনটা নান্সির পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য নান্সির আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এখান থেকেই সিন কাট হয়। আমাদের নতুন একটি রাজ্য দেখানো হয় যার নাম ছিল ডংলান। ডংলান রাজ্য পরিচালিত হতো মেয়েদের দ্বারা এবং সমস্ত সেনাবাহিনী ছিল মেয়েরা। ইমপ্রেস এই রাজ্যের প্রিন্সেসের বিয়ে নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ তার 20তম জন্মদিনের আগে অবশ্যই তাকে বিয়ে করতে হবে এবং এই রাজ্যের দায়িত্ব নিতে হবে। মন্ত্রিসভা সবাইকে বলে যে কোনোভাবে প্রিন্সেসের জন্য একটি ছেলে খুঁজে বের করতে। আর এই রাজ্যের প্রিন্সেস ছিল নান্সি। নান্সি যখন ঘুম থেকে জেগে ওঠে সে বুঝতে পারে সে অন্য একটা পোর্টালের মধ্যে চলে এসেছে, আর তার ঘরের ভিতরে বিভিন্ন ছেলেদের ছবি। একজন মেইড সেখানে আসলে নান্সি জিজ্ঞাসা করে মা কোথায়, মানে রানীর কথা জিজ্ঞাসা করছিল। ওই মেইড তখন বলে সে আপনার বিয়ে নিয়ে মিটিং করছে, আর এইসব ছেলেদের মধ্যে যে কাউকে আপনাকে চয়েস করতে হবে। তবে নান্সি তো এদের কাউকে বিয়ে করবে না। অন্যদিকে নান্সির মা বাবা এই রাজ্যের জ্যোতিষীর সাথে কথা বলছিল। আসলে নান্সির জন্য যে ছেলেই পছন্দ করা হোক না কেন সেই ছেলে কোনো না কোনো ভাবে মারা যায়। এই কারণে সবাই নান্সিকে অভিশপ্ত রাজকন্যা বলতো। জ্যোতিষী রানীকে বলে পশ্চিমের রাজ্যের কোনো প্রিন্সের সাথে যদি প্রিন্সেসের বিয়ে ঠিক হয় তাহলে তার অভিশাপ কেটে যাবে। এটা সে গণনা করে দেখেছে। আর পশ্চিমের রাজ্য ছিল জিলিং নামে একটি রাজ্য। রানী তখন খুশি হয়ে বলে, তাহলে তো ভালোই, শুনেছি সেই রাজ্যে 7জন প্রিন্স আছে, তাহলে 7জনের মধ্যে যে কাউকে তো চয়েস করাই যায়। এদিকে নান্সি চিন্তা করছিল যে কোনোভাবে তাকে শাওকিকে খুঁজে বের করতে হবে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে শাওকির একটা ছবি আর্ট করে এবং তার অফিসারদের নিয়ে বের হয়ে পড়ে শহরে শাওকিকে খোঁজার উদ্দেশ্যে। কারণ সে জানতো সে যেহেতু এই পোর্টালে এসেছে শাওকি তার আশেপাশেই থাকবে। এই পোর্টালে শাওকি ছিল খুব গরিব একটা ছেলে, যাকে রেস্টুরেন্ট থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় কারণ সে রেস্টুরেন্টে খেয়ে টাকা দিতে পারেনি। শাওকি বলছিল সে ভবিষ্যতে কখনো টাকা দিয়ে দিবে। তখনই সেখানে নান্সি চলে আসে। নান্সির সৈন্যরা শাওকির ছবি মিলিয়ে দেখে যে এটাই শাওকি, বাট নান্সি শাওকির যে ছবি এঁকেছে সেটা দেখে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। যা হোক, নান্সিকে জানানো হয় যে ওই ছবির লোকটিকে পাওয়া গিয়েছে। নান্সি তখন খুশি হয়ে সেখানে আসে আর শাওকিকে বলে আমার সাথে চলো। তবে শাওকি প্রিন্সেসের সাথে যেতে রাজি হচ্ছিল না। নান্সি খুব ভদ্রভাবে বলে যে তুমি কি আমার হাজবেন্ড হবে। শাওকি তখন বলে তার অন্য প্ল্যান রয়েছে, সে এখন কোনো প্রিন্সেসকে বিয়ে করে রয়্যাল ফ্যামিলির আত্মীয় হয়ে প্রিন্সেসের পিছন পিছন ঘুরতে চায় না। নান্সি তখন তার অফিসারদের বলে ওকে আমার ভালো লেগেছে, ওকে আমার প্যালেসে তুলে নিয়ে এসো। শাওকিকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। গত পোর্টালে নান্সি যেমন সবকিছু ভুলে গিয়েছিল, এই পোর্টালে শাওকি সবকিছু ভুলে গিয়েছিল। যা হোক, এরপরেই দেখা যায় নান্সিকে তার মেইডরা এসে জানায় যে শাওকি পালিয়ে গিয়েছে। নান্সি তখন ঝাড়ি মেরে বলে গার্ডরা কি করছিল। মেইডরা জানায় শাওকি অনেক চালাক, সে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছে। এটা শুনে নান্সি হেসে দিয়ে বলে সে এখনো আগের মতোই স্মার্ট আছে। আর এরপর সে চলে যায় শাওকিকে খুঁজতে। শাওকি তখনও প্যালেসের বাইরে যেতে পারেনি, আর সে নান্সি আসছে এটা বুঝতে পেরে একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তবে নান্সি এই বিষয়টা দেখতে পেয়ে যায়। তখন সে মুচকি হেসে বলে সে হয়তো অন্যদিকে গিয়েছে, চলো ওদিকে যাওয়া যাক। এটা বলে অন্যদিকে চলে যায়। এরপরে আমাদের ইয়ানঝেকে দেখানো হয়, আর ইয়ানঝেও এই পোর্টালে এসেছিল এবং ইয়ানঝেরও স্মৃতি ছিল, আর সে ছিল জিলিং রাজ্যের ফার্স্ট প্রিন্স। এই ফার্স্ট প্রিন্স বহু বছর ধরে অসুস্থ ছিল, কিন্তু ইয়ানঝে তার মধ্যে আসার পর সে সুস্থ হয়ে গিয়েছে। অন্যদিকে নান্সির প্যালেসে দেখা যায় নান্সি শাওকিকে ধরে ফেলে আর তারপর বলে তুমি কি কোথাও যাচ্ছিলে। শাওকি তখন বেচারা তো ধরা পড়ে গিয়েছে, সে তখন আর কোনো কথা বলে না। এরপরে আবারও ইয়ানঝেকে দেখানো হয়, সে একজন গার্ডকে ডেকে শাওকির ছবি দিয়ে বলে একে যে কোনোভাবে খুঁজে বের করো, জীবিত অথবা মৃত। আর রাজার কি অবস্থা,
গার্ড তখন জানায় রাজা সুস্থ স্বাভাবিকভাবেই রাজ্য চালাচ্ছে। ইয়ানজে বলে, ঘোষণা করে দাও যে রাজা প্রচন্ড অসুস্থ এবং ফার্স্ট প্রিন্স এখনকার মতো রাজ্যের দায়িত্ব নিচ্ছে। বুঝতেই পারছেন ইয়ানজের শয়তানি শুরু হয়ে গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় নান্সি শাওকিকে বেঁধে রেখেছে এবং নান্সি তার বাবাকে ডেকে শাওকিকে দেখিয়ে বলে সে শাওকিকেই বিয়ে করবে। তার বাবা তখন বলছিল, এত এত প্রিন্স থাকতে তুমি এমন গরিব একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছ কেন, তাও জোর করে। নান্সি তখন বলে তার এই ছেলেকে ভালো লেগে গিয়েছে আর সে বিয়ে করলে এই ছেলেকেই করবে। নান্সির বাবা তখন বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় নান্সির স্বয়ংবরের দৃশ্য। নান্সির মা জিলিং রাজ্যের সব প্রিন্সদের ডেকে পাঠিয়েছিল, তবে সেখান থেকে এসেছিল মাত্র 4 জন, যার মধ্যে শাওকিকেও দেখা যায়, যাকে নান্সির বাবা জিলিং রাজ্যের 7th প্রিন্স হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। অন্যান্য প্রিন্সরা সবাই এসে যার যার প্রতিভা দেখাতে থাকে। যেহেতু এই রাজ্যের দায়িত্ব মেয়েরাই সামলাতো, তাই ছেলেরা রান্নাবান্না এবং ঘরকন্নার কাজ করত। কেউ সেলাই, কেউ ছবি আর্ট, কেউ গানের প্রতিভা দেখাচ্ছিল। তবে নান্সি সবাইকে রিজেক্ট করে দেয়। এরপর যখন 7th প্রিন্স মানে শাওকির পালা আসে, তখন শাওকি এসে বলে তার একটাই ট্যালেন্ট, সে শুধু খেতে পারে। রানী তো এটা শুনে মোটেও খুশি হয় না। সে নান্সিকে বলে এটা বাদ, তবে নান্সি তো শাওকিকে বিয়ে করবে। সে তখন বলে হয়তো হতে পারে সে ইউনিক কোনো স্টাইলে খেতে পারে, কিন্তু শাওকি খুব ফানি ভাবে খেতে থাকে, মানে হাবাতের মতো। রানী খুবই বিরক্ত হয়ে বলে তুমি অন্য প্রিন্সদের মধ্যে কাউকে চয়েস করো। ন্যান্সি তখন বলে সেই 7th প্রিন্সকে বিয়ে করবে, তার 7th প্রিন্সকেই পছন্দ। ন্যান্সির মা রাজি হচ্ছিল না। তখন নান্সির বাবা বলে, আচ্ছা নান্সি যেহেতু এটা চয়েস করেছে, হয়তো এর অন্য কোনো কারণ আছে, তুমি অন্তত ওকে একটা সুযোগ দাও। তখন নান্সির মা আর কিছু বলতে পারে না, যেহেতু এমনিতেই নান্সির অভিশপ্ত প্রিন্সেস বলে একটা খেতাব রয়েছে। তবে নান্সির এই পছন্দ করা নিয়ে অন্যান্য প্রিন্সরা হাসাহাসি করতে থাকে, বলতে থাকে নান্সি কি অন্ধ। আসলে কোনো প্রিন্সই 7th প্রিন্সকে চিনত না, কারণ 7th প্রিন্স ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকতো এবং কারো সামনে তেমন ভাবে আসতো না, যে কারণে এই প্রিন্সরাও চিনতে পারেনি যে শাওকি 7th প্রিন্স না। যা হোক, ঘরের মধ্যে নান্সি শাওকির গলায় তলোয়ার ধরে বলে তুমি কি আমাকে বিয়ে করবে নাকি জীবন দেবে বলো। শাওকি তো তখনও ইতস্তত করছিল, তবে নান্সির তলোয়ারের সামনে সে আর কিছু বলতে পারে না। নান্সি সেখান থেকে চলে যায় তার মায়ের ঘরে এবং তার মাকে অনুরোধ করে তাকে একটা সুযোগ দেওয়ার জন্য। সে 1 মাসের মধ্যে শাওকিকে তার যোগ্য করে তুলবে। রান্না, সেলাই, গান এবং তীর চালনা সবকিছু শাওকিকে সে শিখাবে। নান্সির মা তখন বলে তুমি যেহেতু এত করেই বলছো, তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিলাম, তবে তুমি ব্যর্থ হলে তোমাকে 2nd প্রিন্সকে বিয়ে করতে হবে। নান্সি এতে রাজি হয়ে যায়। এরপর নান্সির মা জ্যোতিষীকে ডেকে জিজ্ঞাসা করে যে 7th প্রিন্স নান্সির জন্য ঠিক আছে কিনা। জ্যোতিষী তখন বলে প্রিন্সেস যেহেতু 7th প্রিন্সকে পছন্দ করেছে, হয়তো তার নিজস্ব কোনো কারণ রয়েছে, আপনার প্রিন্সেসের পছন্দের প্রতি ভরসা রাখা উচিত। নান্সির মা তখন একটু আশ্বস্ত হয়। পরবর্তী সিনে দেখা যায় নান্সি শাওকিকে নিয়ে পুরোদমে লেগে পড়েছিল তাকে যোগ্য করে তুলতে। প্রথমেই সে শাওকিকে সেলাই শেখায়, তবে শাওকির তো এসব কাজে একদমই মন ছিল না। নান্সি দূরে বসে মুগ্ধ হয়ে শাওকিকে দেখছিল। শাওকি একা একা বসে সেলাই প্র্যাকটিস করছে। হঠাৎই শাওকির হাতে সুইয়ের খোঁচা লেগে যায়। নান্সি দৌড়ে এসে শাওকির হাত ধরে নিজের মুখের মধ্যে নিয়ে নেয়, যেহেতু রক্ত বের হচ্ছিল। শাওকি এক দৃষ্টিতে নান্সির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে তার নান্সিকে খুব পরিচিত মনে হচ্ছে। আর এরপর রান্না শেখানোর সময় শাওকি প্রায় রান্নাঘরে আগুনই লাগিয়ে দিচ্ছিল। সে হাঁড়ি কড়াই সব পুড়িয়ে ফেলেছে এবং এরপরে নান্সি শাওকিকে তীর চালনা শেখায়। সে যখন নিজে হাতে শাওকিকে তীর ধরা শেখাচ্ছিল, শাওকির তো লজ্জায় কান লাল হয়ে যায়। নান্সি তখন বলে শুধু তো তীর ধরাই শেখাচ্ছি, তোমার কান এমন লাল হয়ে গিয়েছে কেন। শাওকি তখন বলে বাইরে অনেক গরম, এই কারণে তার কান লাল হয়ে গিয়েছে। যা হোক, সারাদিন ধরে সেখানে শাওকি তীর চালনা প্র্যাকটিস করে আর দূরে বসে নান্সি তাকে নজরে রাখছিল। রাতের বেলা দেখা যায় শাওকির হাতে ফোসকা পড়ে গিয়েছে এবং সে চিন্তা করে সে আর কোনোভাবে এখানে থাকবে না এবং পালিয়ে যাওয়ার জন্য বের হয়। তবে শাওকির ঘরের সামনে দাঁড়িয়ে ছিল নান্সি। সে শাওকিকে বলে তুমি কি চাঁদ দেখতে এসেছো। শাওকি তখন বলে তুমি চাঁদ দেখো, আমি অন্য কোথাও যাচ্ছি। এবং একটু পরে শাওকি আবারও ঘর থেকে বের হয়ে আসে। তখনও নান্সি সেখানে দাঁড়িয়েছিল এবং পরবর্তীতে ভোর রাতের দিকে শাওকি আবারও চাল টপকে পালানোর চেষ্টা করে। নান্সি তখন শাওকির কাছে এসে বলে তুমি আর কত পালাবে, আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি। শাওকি তখন বলে আমাকে যেতে দাও, তাহলে তুমিও শান্তিতে ঘুমাতে পারবে আর আমিও। নান্সি তখন বলে নিজের ঘরে যাও আর ঘুমিয়ে পড়ো। শাওকি সেখান থেকে যাওয়ার সময় পড়েই যাচ্ছিল
নান্সি তখন তাকে ধরে ফেলে। এই দৃশ্যটা সব ড্রামাতে দেখা যায়, মেয়েরা পড়ে গেলে ছেলেরা ধরে, কিন্তু এখানে পুরোটাই উল্টো। শাওকিকে ধরার পর নান্সি শাওকিকে একটা কিস করে দেয়। শাওকি নান্সিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি কি করছো? নান্সি তখন বলে, নিজের হাজবেন্ডকে কিস করার মধ্যে সমস্যা কোথায়? শাওকি সেখান থেকে দ্রুত নিজের ঘরে ফিরে আসে। নান্সিও তখন শাওকির পিছু পিছু তার ঘরে আসে এবং তার পাশে বসে বলে, তুমি কি আমার উপর রাগ করেছো? আচ্ছা, রাগ করো না, তুমি এখন উল্টো আমাকে একটা কিস করে দাও, তাহলে শোধবোধ হয়ে গেল। তবে শাওকি বিরক্ত হচ্ছিল। নান্সি তখন শাওকিকে বলে, তোমার কি সত্যি আমাদের পাস্টের বিষয়ে কিচ্ছু মনে পড়ছে না? তোমার কি মনে হচ্ছে না যে সবকিছু কেমন যেন আলাদা? শাওকি তখন বলে, আমার মনে পড়ছিল, আমার কেন যেন মনে হচ্ছিল তুমি আমার অনেক দিনের পরিচিত। নান্সি শাওকির কাছাকাছি এসে বলে, আর কি মনে পড়েছে? তবে শাওকি বলে, আমাকে একটু ঘুমাতে দাও। নান্সি তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে যায়। নান্সি সেখান থেকে নিজের ঘরে ফিরে এসে দেখতে পায় নান্সির মা তার জন্য অপেক্ষা করছে। নান্সির মা জানায় খুব চিন্তার একটা বিষয় ঘটেছে। জিলিং রাজ্যের আগের রাজা হঠাৎ করে মারা গিয়েছে এবং ফার্স্ট প্রিন্স সিংহাসনে বসেছে। নান্সি তখন বলে, এতে চিন্তার কি আছে? নান্সির মা বলে, ফার্স্ট প্রিন্স রাজা হওয়ার পরে এই সীমান্তের কাছে অনেক সৈন্যদের এনে জড়ো করেছে। এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত আছি, ডংলানের উপর কোনো বিপদ না ঘনিয়ে আসে। নান্সি তখন বলে, এটা আসলে চিন্তার বিষয়, আর তাছাড়া আগের রাজা সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় হুট করে কিভাবে মারা যেতে পারে, এটা তো রহস্যজনক। নান্সির মা তখন বলে, এই তো তুমি বুদ্ধিমতীর মতো কথা বলছো, কিন্তু তুমি কেন সেভেন্থ প্রিন্সকে নিয়ে এমন পাগলামি করছো? নান্সি তখন বলে, মা, আমি তাকে পছন্দ করি, সে কোনো প্রিন্স হোক বা কোনো সাধারণ মানুষ, আমি শুধু তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। আর এই বিষয়টা দরজার পাশ থেকে শাওকি শুনতে পেয়ে যায়। তখন শাওকি বুঝতে পারে যে নান্সি সত্যিই তাকে ভালোবাসে। শাওকি যখন নিজের ঘরে ফিরে আসে, সে শুধু নান্সির কথাই ভাবছিল, নান্সির সাথে কাটানো সময়গুলো। তখন সে মনে মনে চিন্তা করে যে এতদিন তো সে ভাবতো নান্সি হয়তো মজা করছে, কিন্তু এখন সে বুঝলো সত্যিই নান্সি তাকে ভালোবাসে। আর সেও নান্সির চিন্তা মাথা থেকে বেরই করতে পারছিল না। এটা ভাবতে ভাবতে শাওকি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালেই দেখা যায় শাওকি এত সুন্দর করে সেলাই করেছে, যেটা দেখে নান্সি নিজে হতবাক হয়ে গিয়েছে। নান্সি চিৎকার করে বলে ওঠে, আমি জানতাম তুমি পারবে, আমার তোমার প্রতি বিশ্বাস ছিল, তুমি কি তাহলে আমাকে বিয়ে করতে রাজি? শাওকি তখন বলে, আসলে আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না আমি কি করব। এটা শুনে নান্সির একটু মন খারাপ হচ্ছিল, তবে শাওকি বলে, তুমি মন খারাপ করো না, আমি এখন বুঝতে পেরেছি যে আমিও তোমাকে পছন্দ করি, আর আমি তোমার হাজবেন্ড হওয়ার জন্য প্রস্তুত। এটা শুনে তো নান্সি মহা খুশি। এরপরই দেখা যায় শাওকি নান্সির মায়ের কাছে পরীক্ষা দেয়, সেলাই, রান্না, তীর চালানো সবকিছু। নান্সির বাবা তো প্রচন্ড খুশি ছিল নান্সি এবং শাওকির জন্য। নান্সির মা বলে, এখন অন্তত শাওকির কিছুটা গুণ হয়েছে নান্সির হাজবেন্ড হওয়ার জন্য। আর সে নান্সি এবং শাওকির বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরবর্তী মাসের 15 তারিখে বিয়ের দিনও ফিক্সড করে ফেলে। নান্সি আর শাওকি দুজনেই রানীকে গ্রেটিং করে। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। রাতের বেলায় দেখা যায় জ্যোতিষী লুকিয়ে লুকিয়ে কারো ঘরে যাচ্ছে। সে এসেছিল শাওকির ঘরে। শাওকি তো জ্যোতিষীকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? জ্যোতিষী তখন বলে, সেভেন প্রিন্স এখনই সময় রানীকে মেরে ফেলার। যেটা শুনে শাওকি চমকে ওঠে। শাওকি তো আসলে সেভেন প্রিন্স না, তবে জ্যোতিষী সত্যি সত্যি ভেবেছিল সে সেভেন প্রিন্স। জ্যোতিষী অনেক আগে থেকেই সেভেন প্রিন্সের সাথে চিঠি আদান প্রদান করত এবং ষড়যন্ত্র করছিল ডংলানের কুইন মানে নান্সির মাকে মেরে ফেলার। আর এরপর জ্যোতিষী এই রাজ্যটা দখল করে নেবে। জ্যোতিষী শাওকিকে বলে, আপনি তো এমন ভান করছেন যে এগুলো আপনি প্রথমবার শুনছেন। শাওকি তখন বলে, আরে না না, লং টাইম নান্সির সাথে থাকতে থাকতে এগুলো তো আমার মাথা থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল। তাহলে কি সময় হয়ে গিয়েছে রানীকে মারার? মানে শাওকি জ্যোতিষীর তালে তাল মিলাচ্ছিল তার প্ল্যান জানার জন্য। জ্যোতিষীও শাওকিকে চিনতে পারে না এবং বলে যে খুব দ্রুত সে শাওকিকে একটা পয়জন পাঠাবে, যেটা দিয়ে শাওকি রানীকে মেরে ফেলবে। অন্যদিকে নান্সি তার আর শাওকির বিয়ের ড্রেসও তৈরি করে ফেলেছে এবং সেটা ট্রায়াল দিয়ে দেখার সময় নান্সি প্রচন্ড খুশি ছিল, কিন্তু শাওকি একটু অন্যমনস্ক ছিল, সে জ্যোতিষীকে নিয়েই ভাবছিল। এরপরেই দেখা যায় শাওকি যখন তার ঘরে ছিল, একজন মেয়েড তার ঘরে খাবার নিয়ে আসে, কিন্তু খাবার রাখতে রাখতে ওই মেয়েড শাওকির উপর ছুরি দিয়ে আক্রমণ করে। তবে নান্সি সঠিক সময়ে এসে শাওকিকে বাঁচিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে, বলো তোমাকে কে পাঠিয়েছে? তখন ওই মেয়েড বিষ খেয়ে সেখানে নিজের জীবন দিয়ে দেয়, যেমনটা লয়াল মেয়েডরা করে থাকে। নান্সি চিন্তায় পড়ে যায় যে কে শাওকিকে মারার চেষ্টা করছে। শাওকিকে আসলে মারার চেষ্টা করেছিল ইয়ানঝে। একজন গার্ড তাকে খবর দেয় যে তারা ফেল হয়েছে।
ইয়াঞ্জে তখন অনেক রেগে যায় ওই গার্ডের উপর। গার্ড তখন বলে সে ভালো একটা খবর নিয়ে এসেছে এবং জ্যোতিষী যে রানীকে মারার জন্য ষড়যন্ত্র করছে এই বিষয়টা ইয়াঞ্জেকে জানিয়ে দেয়। পরদিন সকালবেলা দেখা যায় নান্সি আর শাওকি প্যালেসের মধ্যে দিয়ে আসছিল। শাওকি তখনও অন্যমনস্ক দেখে নান্সি জিজ্ঞাসা করে, তুমি কি গত দিনের হত্যাকারী কথা ভাবছো? তোমার কি এখনো ভয় লাগছে? শাওকি তখন নান্সিকে তার মায়ের সাথে করা ষড়যন্ত্রের কথা বলতে চাচ্ছিল, যেটা জ্যোতিষী করছে। তবে তখনই সেখানে জ্যোতিষী চলে আসে। নান্সি জ্যোতিষীকে দেখে জিজ্ঞাসা করে সে এই প্যালেসে কেন এসেছে, তাও এমন হুট করে অসময়ে। জ্যোতিষী তখন বলে সে কিছু গণনা করে দেখেছে রানীর বিপদ হতে পারে, তাই সে রানীকে দেখতে এসেছে। এমনি নর্মালি কথাবার্তা বলে জ্যোতিষী সেখান থেকে চলে যায়। শাওকি তখন নান্সিকে বলে এই লোকের থেকে সাবধানে থেকো, তার মনে হয়তো দুষ্টু কোনো পরিকল্পনা রয়েছে। তবে দূর থেকে জ্যোতিষী এই বিষয়টা শুনতে পেয়ে যায় এবং মনে মনে বলতে থাকে ইয়াঞ্জে আমাকে সাবধান করে দিয়ে ভালোই করেছে। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই জ্যোতিষী যখন ধ্যান করছিল তখন জিলিং এর বর্তমান রাজা মানে ইয়াঞ্জে তার সাথে দেখা করতে আসে এবং সে ডিরেক্ট জ্যোতিষীকে বলে আমি জানি আপনি কি কি প্ল্যান করছেন, দংলানের কুইনকে মেরে আপনি যে দংলান দখল করতে চান এই বিষয়ে। জ্যোতিষী প্রথমে অস্বীকার করলেও ইয়াঞ্জের কাছে প্রমাণ ছিল, আর ইয়াঞ্জে জ্যোতিষীকে আশ্বস্ত করে বলে আমি আপনাকে সাহায্য করব, এত ভয় পাওয়ার কিছু নেই। ইয়াঞ্জে জ্যোতিষীকে বলে দেয় যে শাওকি আসলে 7 প্রিন্স না, কারণ 2nd প্রিন্স কিছুদিন আগেই অসুস্থ হয়ে মারা গিয়েছে, আর সে যেহেতু রাজ্যে থাকতো না তাই এই বিষয়টা কেউ জানে না। এই কারণেই শাওকিকে পরীক্ষা করতে এসেছিল জ্যোতিষী এবং সে নিশ্চিত হয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে ভাগ্যিস ইয়াঞ্জে আমাকে সাবধান করেছিল। পরবর্তী সিনে দেখা যায় একজন গার্ড এসে শাওকিকে একটা বিষ দেয় এবং বলে রানীর ওয়াইনের মধ্যে ওই বিষটা মিশিয়ে দেওয়ার জন্য। গার্ডকে পাঠিয়েছিল জ্যোতিষী। গার্ড যখন জ্যোতিষীকে জানায় যে সে বিষটা শাওকিকে দিয়ে এসেছে তখন জ্যোতিষী ওই গার্ডকে মেরে ফেলে এবং তার পকেটে একটা জিলিং এর স্পাইয়ের সিল রেখে দেয়। এরপর দেখা যায় শাওকি এসেছিল হলরুমে। যেহেতু প্রিন্সেসের বিয়ে ঠিক হয়েছে তাই এখানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নান্সি শাওকিকে বলে রানীকে একটা ড্রিঙ্ক দেওয়ার জন্য, এটা তাদের এক ধরনের রিচুয়াল ছিল। শাওকি তখন এক গ্লাস ড্রিঙ্ক রানীর দিকে এগিয়ে দিলে জ্যোতিষী ওই ড্রিঙ্কের গ্লাসটা ফেলে দেয়। রানী অবাক হয়ে বলে আপনি এটা কি করলেন? জ্যোতিষী তখন বলে এই ড্রিঙ্কের মধ্যে বিষ ছিল, শাওকি আপনাকে মারার চেষ্টা করছে। নান্সি তো এটা শুনে ক্ষেপে যায়, শাওকি কেন রানীকে মারার চেষ্টা করবে? তখন জ্যোতিষী বলে শাওকি কোনো প্রিন্স না, সে আসলে জিলিং রাজ্যের একজন স্পাই। পরিচয় গোপন করে সে এখানে এসেছে রানীকে হত্যা করার উদ্দেশ্যে, আর শাওকিকে চেক করলেই তার শরীরে বিষ পাওয়া যাবে। তখন রানী শাওকিকে চেক করার জন্য বলে, তবে শাওকি বলে তাকে চেক করার প্রয়োজন নেই, তার কাছে সত্যি বিষ আছে। তবে এই বিষ তাকে জ্যোতিষী দিয়েছে রানীকে মারার জন্য। এখন কোনো প্রমাণ ছাড়া এতদিনের বিশ্বস্ত জ্যোতিষীর উপর আঙুল তুললেই তো হবে না, তার উপর জ্যোতিষী তো পুরো প্রস্তুতি নিয়েই শাওকিকে ফাঁসিয়েছিল। একজন গার্ড এসে জানায় একটা মৃতদেহ পাওয়া গিয়েছে যার পকেটে ছিল জিলিং রাজ্যের স্পাইয়ের সিল। ব্যাস, শাওকি তো আরো বেশি কট খেয়ে যায়। জ্যোতিষী তখন বলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যদি শাওকির ঘর চেক করা হয়। প্রথমে নান্সি এতে বাধা দিচ্ছিল, তবে তার মা বলে শাওকি যদি নির্দোষ হয় তাহলে তো ঘর চেক করে কিছুই পাওয়া যাবে না, এতে বাধা দেওয়ার কিছু নেই। তাই নান্সির বাবা যায় শাওকির ঘর চেক করতে, আর সত্যি সত্যি সেখানে কিছু চিঠি খুঁজে পায়। অবশ্যই জ্যোতিষী কাউকে দিয়ে এটা রেখেছিল। আর চিঠিগুলো পড়ার পর রানী ক্লিয়ার হয়ে যায় যে শাওকি জিলিং রাজ্যের স্পাই এবং তাকে মারার জন্য এখানে এসেছে। জ্যোতিষী রানীকে বলে এখনই শাওকিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, এমন বেঈমানকে বাঁচিয়ে রাখা যাবে না, সে বাজে উদ্দেশ্য নিয়ে প্রিন্সেসের কাছাকাছি এসেছে। তবে নান্সি অন্য প্ল্যান করে, সে তার মাকে বলে যেহেতু শাওকি তার সাথেই বেঈমানি করেছে তাই এই শাস্তিটা সে শাওকিকে দিতে চায়, শাওকিকে যেন বেঁধে তার কাছে দিয়ে দেওয়া হয়। তবে নান্সির বাবা বলে শাওকিকে নান্সির কাছেই দিয়ে দিতে। জ্যোতিষী এবার একটু টেনশনে পড়ে যায়, আর সে নান্সিকে ফলো করতে থাকে যে শাওকিকে নিয়ে নান্সি কি করে। নান্সি শাওকিকে নিয়ে তার প্যালেসে চলে আসে। শাওকিকে বেঁধে রাখা হয়েছিল। শাওকি বলছিল নান্সি তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো না? নান্সি শাওকির গলায় ছুরি ধরে বলে এতগুলো প্রমাণ থাকার পরেও তুমি আমাকে তোমাকে বিশ্বাস করতে বলছো? তুমি আমাকে আগে কেন তোমার পরিচয় দাওনি? শাওকি তখন বলে তুমি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো, আমি জোর করে তোমার প্যালেসে আসিনি আর তোমার কাছাকাছি আসিনি, তুমি নিজে আমাকে তোমার কাছে টেনেছো, আর এই তোমার ভালোবাসা? নান্সি তখন রেগে গিয়ে বলে এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শাওকি তখন বলে তাহলে আমাকে মেরে ফেলো, আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? মানে দুইজনের তুমুল ঝগড়া লেগে যায়। নান্সি তখন বলে অবশ্যই, তোমাকে এখন আমি 1000 টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। তবে দূর থেকে এই সব কিছু জ্যোতিষী দেখছিল।
শাওকি চিৎকার করে বলে, তোমাকে ভালোবাসার পুরস্কার হিসেবে আমি এটাই বেছে নিলাম। নান্সি আবার বলে, তোমার আমি এমন অবস্থা করব যাতে অন্য সবাই তোমাকে দেখে শিক্ষা নিতে পারে। আমার সাথে বেইমানি করার শাস্তি কি হতে পারে? এটা বলে নান্সি শাওকির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। শাওকি সেখানেই পড়ে যায়। দূর থেকে জ্যোতিষী যখন নিশ্চিত হয় যে নান্সি শাওকিকে মেরে ফেলেছে, তখন সে সেখান থেকে চলে যায়। নান্সি তার গার্ডদের বলে শাওকিকে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিতে। এদিকে জ্যোতিষী এসে ইয়ানজেকে জানায় যে নান্সি শাওকিকে মেরে ফেলেছে। ইয়ানজে তখন বলে, আফসোস, শাওকি মারা গেল, তবে আমি তাকে মারতে পারলাম না। জ্যোতিষী বলে, কোনো সমস্যা নেই, আরো একজন তো আছে, আপনি তাকে মারতে পারবেন। মানে নান্সির কথা বলছিল। ইয়ানজে তখন বলে সে নান্সিকে মারতে চায়। সে নান্সির করুণ চেহারা দেখতে চায় এবং নান্সির সুন্দর সুন্দর হাত দিয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে, এই জিনিসটা দেখতে চায়। ইয়ানজে তার পুরো বাহিনী নিয়ে জ্যোতিষীর প্যালেসে ছিল। সে তার সম্পূর্ণ বাহিনীকে প্রস্তুত করে এবং বলে আগামীকাল তারা ডংলানের উপর আক্রমণ করবে। পরদিনই ছিল নান্সির 20তম জন্মদিন, যেদিন অভিশাপ অনুযায়ী নান্সির মৃত্যু হবে। নান্সি সুন্দর করে সেজে হলে আসে। আজ নান্সিকে তার মা রাজত্ব ট্রান্সফার করবে, মানে নান্সিকে রানী বানিয়ে দিবে। যদিও তার বিয়ে হয়নি, অনেক ঝামেলা লেগে গিয়েছে, যা হোক। এদিকে প্যালেসের সমস্ত সৈন্যদের মেরে প্যালেসের ভিতরে প্রবেশ করছিল ইয়ানঝে। ইয়ানঝের সাথে যেহেতু অনেক সৈন্যরা ছিল আর প্যালেসে সামান্য কিছু গার্ড, তারা যুদ্ধ করতে পারছিল না। হলে এইসব কিছু না জানা সবাই সুন্দর উপভোগ করতে থাকে। তখন একজন গার্ড দৌড়ে এসে রানীকে জানায় জিলিং রাজ্যের সৈন্যরা তাদের উপর আক্রমণ করেছে এবং অলরেডি প্যালেসের ভিতরেও ঢুকে গিয়েছে। তারা ওই সৈন্যদের আটকাতে পারেনি, কারণ সেখানে প্রচুর পরিমাণে সৈন্য রয়েছে। তবে এসব বলতে বলতেই জ্যোতিষী সেখানে এসে ওই সৈন্যকে মেরে ফেলে আর তারপর বলে, তুমি অনেক বেশি কথা বলছো। নান্সির মা বাবা সবাই তো হা হয়ে তাকিয়ে থাকে, জ্যোতিষী করছেটা কি। নান্সির বাবা চিৎকার করে বলে, তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো। জ্যোতিষী তখন বলে, আমি আর কি সীমা অতিক্রম করলাম, আসল সীমা অতিক্রমকারী তো আসছে। তবে আমরা দেখতে পাই সাদা পোশাকধারী কিছু সৈন্য নিয়ে কেউ একজন আসছিল ঘোড়া চাপিয়ে, তবে কে আসছে এটা দেখানো হয় না। একটু পরে সেই হলের মধ্যে ইয়ানজে তার সমস্ত সৈন্যদের নিয়ে প্রবেশ করে, সবাইকে ঘিরে ফেলে। রানী এবার বুঝতে পারে যে আসল কালপ্রিট হচ্ছে জ্যোতিষী। জ্যোতিষী কিভাবে শাওকিকে ফাঁসিয়েছিল এবং জ্যোতিষী হাসতে হাসতে সবকিছু স্বীকার করে। নান্সি তখন বলে, তোমার কি মনে হয় আমি তোমার কথাতে হুট করে আমার হবু হাজবেন্ডকে মেরে ফেলবো? জ্যোতিষী তখন বলে, আমি নিজে চোখে দেখেছি আপনি তাকে মেরে ফেলেছেন। নান্সি বলে, তুমি ভুল দেখেছ। তখন আমরা পাস্টের একটা সিনে দেখতে পাই নান্সি আগেই বুঝতে পেরেছিল যে জ্যোতিষী তাদেরকে দেখছে এবং শাওকিকেও এই বিষয়টা অ্যালার্ট করে দেয় আর তারা শাওকির মৃত্যুর একটা মিথ্যা নাটক করে। শাওকিকে অন্য একটা সেফ জায়গায় রেখে দেওয়া হয়েছিল এবং রাতের বেলা নান্সি গিয়ে শাওকিকে ফিনিক্স হেয়ারপিন দিয়ে আসে। আর সেই হেয়ারপিন নিয়ে শাওকি চলে যায় ডংলান রাজ্যের সীমান্তে। সীমান্তে তো রাজ্যের অনেক গার্ডরা ছিল, সেনাবাহিনী, তাদেরকে নিয়েই আসার জন্য বলে দিয়েছিল নান্সির 20তম জন্মদিনে। এটা শুনে জ্যোতিষী বলে, কখনোই সম্ভব না, আমার চোখকে আপনি ধোকা দিতে পারেন না। ইয়ানজি তখন বলে, শাওকি আগে মরেনি তো কি হয়েছে, এখন মরবে, আমি নিজে হাতে তাকে হত্যা করব। আর তাছাড়া তোমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখনই সেখানে শাওকি চলে আসে। শাওকির সৈন্যরাও দৌড়ে হলের মধ্যে চলে আসে। ইয়ানজে তখন নান্সির গলায় তলোয়ার ধরে বলে, শাওকি যদি যুদ্ধ করে তাহলে নান্সিকে মেরে ফেলবে। শাওকি তখন সবাইকে থেমে যেতে বলে। নান্সি বারবার বলছিল, তুমি আমার পরোয়া করো না, নিজের যুদ্ধ চালিয়ে যাও। তবে শাওকি তো সেটা করবে না। ইয়ানজে বলে, ওই ফিনিক্স হেয়ারপিনটা আমাকে দিয়ে দাও। শাওকি তো দিতে রাজি হয়, তবে স্বাভাবিকভাবে দিলে হবে না। শাওকিকে হাঁটু গেড়ে বসে ইয়ানজের দিকে এগিয়ে সেই ফিনিক্স হেয়ারপিন দিতে হবে। শাওকি নান্সির জন্য সেটাই করে। নান্সি তো বেচারি অনেক কান্না করছিল শাওকির এমন অবস্থা দেখে। তবে শাওকি ঠিক ইয়ানজের সামনে গিয়ে নান্সিকে কিছু একটা ইশারা করে আর তখনই নান্সি ইয়ানজের হাতে তলোয়ার নিয়ে জ্যোতিষের গলা কেটে ফেলে। এদিকে শাওকি ওই হেয়ারপিন ইয়ানজের পেটে ঢুকিয়ে দেয়, মানে দুইজনে চোখে চোখে ইশারা করে এই প্ল্যান করে নিয়েছিল। আর ওই হেয়ারপিন দিয়ে ইয়ানজেকে মারার সাথে সাথে হেয়ারপিনটা জ্বলজ্বল করে ওঠে। নান্সির অভিশাপও কেটে যায়। তার 20তম জন্মদিনে যেহেতু সে মারা যায়নি, তাই তার অভিশাপ কেটে গিয়েছিল। মেন্টর বুঝতে পারে যে তারা তাদের আসল দুনিয়াতে ফিরে আসছে। এরপর আমাদের শাওকিকে দেখানো হয় যে তার মেয়ে এবং নান্সিকে নিয়ে বসেছিল। নান্সি তখনও জ্ঞান ফেরেনি। শাওকি খুব ভয় ছিল। নান্সিকে বাঁচাতে সে 2টা পোর্টাল ভ্রমণ করে এসেছে। এখনো যদি নান্সির জ্ঞান না ফেরে তাহলে তো নান্সিকে মৃতই ধরে নিতে হবে। সে নান্সির হাত ধরে কান্না করছিল আর বলছিল, প্লিজ জেগে ওঠো।
তখনই দেখা যায় নান্সির চোখ খোলে, মানে নান্সির অভিশাপ কেটে গিয়েছে আর সে ফিরে এসেছে। শাওকি খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। নান্সি তখন বলে, ফিরে না এসে কোথায় যেতাম, তোমাকে কথা দিয়েছিলাম তো। আর তারপর দুজনে দুষ্ট কাজে ব্যস্ত হয়ে যায়। আর এখানেই সম্পূর্ণ ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ড্রামা নেম চেসিং লাভ। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।